নামের লোকটি খুব ভালো করেই জানে যে সে ভালো লোক নয়। তারপর চলুন শুনে নেওয়া যাক লীলা মজুমদারের গুটের গুরু। শুরু করছে। গুটে যে ভালো লোক নয় সে কথা সে নিজেও খুব ভালো করেই জানে। বাবা, মুনিয়ার বাবা কি কিছু জানাতে বাকি রেখেছিল? উহ, এখনো মনে করলে কান জ্বালা করে। না, কান মলে দেয়নি, নাগাল পেলে তো দেবে। গুটের মাথা ওর মাথার ওপর এক হাত উঁচুতে, তার চেয়েও বড় গুটের পা জোড়া ওর পা থেকে কম করে 100 হাত দূরে ছিল। কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া শুদ্ধ সবাইকে শুনিয়ে কি বিশ্রী বিশ্রী সব কথা বলেছিল। মুনিয়াও দাওয়ার ওপর দাঁড়িয়ে হাঁ করে সব শুনছিল, যতক্ষণ না ওর মা বেরিয়ে এসে চুলের মুঠি ধরে ওকে টেনে ঘরে নিয়ে গিয়েছিল। এসব কি ভুলে যাওয়ার মতো কথা সবটা? অবশ্যই এতদিন পর ভালো করে মনেও পড়ছিল না। হয়তো বুড়ো ওসব কথা বলেনি। পরে অন্য লোকের কাছে শোনা জঘন্য সমস্ত অপমানের কথা ওই বুড়োর কথার সঙ্গে গুলিয়ে যাচ্ছে। কাঁকড়া বিছির বিষের মতো জ্বলুনি ধরতো সব শুনলে। সত্যি কথা বলতে কি, এখন আর তেমন হয় না। তাছাড়া মুনিয়ার সঙ্গে বিয়ে দিলে তো বুড়ো ওকে ওই মুদির দোকানেই বসাতো। ভাবতেও অসহ্য লাগে। রাগের মাথায় বুড়ো তার মনের বাসনাটা ফাঁস করে ফেলেছিল। আর কি সেখানে থাকে গুটে, সঙ্গে সঙ্গে টেনে দৌড়। দৌড় বলে দৌড়, শটাং ছোট ভাই নোটের টোলে পৌঁছে তবে থেমেছিল। নোটেকে ছোটবেলায় কত কলা চুরি করে খাইয়েছে, পাখির বাসা পেড়ে দিয়েছে, মাছ ধরতে শিখিয়েছে। আর যে যাই করুক, নোটে ওকে ফেলতে পারবে না। তা পারেও নি ফেলতে নোটে। গোড়ায় তাকে গরম গরম গলা ভাত দিয়ে আলু সেদ্ধ, কাঁচা মূলো, কাঁচা লঙ্কা এসব দিয়ে খেতে বসিয়েছিল। তার উপর আবার এক পলা কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছিল। কতকটা কৃতজ্ঞতা, কতকটা কাঁচা তেলের ঝাঁঝে গুটের চোখে জলও এসেছিল। আহা, এইখানে পোড় খাওয়া কুকুরের মতো কিছুদিন পড়ে থাকা যাবে। টোল থেকে নোটে যা কামায় তাই দিয়ে টেনে টুনে দুজনার চলে যাবে। তা নোটে করবে নাই বা কেন? গুটের কিছু থাকলে আর নোটে এই রকম অতান্তরে পড়লে গুটেও কি তার জন্যে করতো না? তবে গুটের কিছু নেইও আর নোটেও এমন বোকা নয়। এইসব ভাবতে ভাবতে স্বস্তির নিঃশ্বাস ফেলে গুটে একটা বড় গ্রাস তুলে মুখে পুরল। কিন্তু তারপরেই নোটে যেসব সাংঘাতিক কথা বলতে আরম্ভ করলো তা শুনেই গুটের চুল দাড়ি সব খাড়া। টোল উঠিয়ে দিয়ে নোটের লছমন ঝোলায় তার গুরুর আস্তানায় চলে যাচ্ছে। সেবা করবার একজন লোক না থাকাতে গুরুদেবের বড় কষ্ট হচ্ছে। বয়স তো আর কম হলো না, আর নোটেরও সংসার টংসারে মন নেই। শুনে একটু রাগ হলো গুটের। কম স্বার্থপর তো নয় নোটে। ঠিক সেই সময় গুরু ঠাকুর নিজে চলে এসে সব সমস্যা মিটিয়ে দিলেন। গুটেকে বললেন, তুইও চল তাহলে, বাইরের কাজও যথেষ্ট থাকে, আর 2-4 জন বেশি শিষ্য দেখলে লোকেরও ভক্তি টক্তি হয়। শুনে হাতে চাঁদ পেয়েছিল গুটে। এ না হলে গুরু ঠাকুর, চাই কি এ গায়ে একটু গতর হলে নোটের মতো ও ও গুরুদেবের শিষ্য বনে যেতে পারে। ইহকাল পরকালে সব সমস্যা চুকে যাবে। তাছাড়া ওই মুনিয়াদের গ্রামে ফিরে যাবার কথা ভাবাও যায় না। গাঁয়ের সবাই ওই মুনিয়ার বুড়ো বাবার হয় জ্ঞাতি নয় বন্ধু। আর মুনিয়াকে বিয়ে করা মানে অমন জমজমাট দোকানটার ওয়ারিশ হওয়া। বুড়োর তো আর ছেলেপুলে নেই, হিংসেয় তাই জ্বলে যাচ্ছিল সবাই। তাই তো তারা সত্যি মিথ্যে মিশিয়ে বুড়োর কানে 5 কথা তুলে শেষ পর্যন্ত গুটেকে দেশ ছাড়া করে ছাড়লো। তাতে অবশ্যই গুটের সাপে বরই হলো দেখা যাচ্ছে। এখন মুড়ি, দুধ, কলা, মোয়া মাখা এসব খেয়ে রোদ পোয়াচ্ছে গুটে। গুরু ঠাকুর ডেকে তাকে কজন বাঙালি শিষ্যকে মন্দির দেখিয়ে আনতে বললেন। এই এক জ্বালা,
সারাক্ষণ এটা করো ওটা করো। কিন্তু জ্বালা নয় আসলে, ওইখান থেকেই গুটের সাফল্যের পথের শুরু। ভগবান কোথা দিয়ে কাকে পথ দেখান তা কেই বা জানে, একথা গুরুদেবের মুখেই কতবার শুনেছে। আর হলোও তাই। ওইখানে স্বর্গদ্বারের সামনের নদীর উঁচু পাড়িতে গুটে বালিরামকে পেল। ওইসব ঘটনার এতকাল পরে বালিরামের কথা মনে হতে গুটের বুকটা মোচড় দিয়ে উঠল। খুদে একটা লালচে বাঁদর, মুখে এমন একটা করুণ ভাব যে যার সামনে হাত পাতে সেই ওকে কলা, কমলা, নাড়ু যা কাছে থাকে তাই দেয়। কিন্তু গুটে লক্ষ্য করল মুখের দিকে তাকিয়ে থাকে বাঁদরটা, ডান হাতে ভিক্ষে নেয় আর বাঁ হাতে পকেট মারে, কেউ টেরও পায় না। সেই অখ্যাত বাঁদরটাকে বামাল সমেত ধরে গুটে গুরুর বাড়িতে নিয়ে এসেছিল। ব্যাস, গুটেকে আর ফিরে দেখতে হয়নি। বাঁদর তো নয়, সোনার খনি। বাঁদর আমদানি করে গুরু কিন্তু রেগে টং। ফলে পরদিন কেউ ওঠবার আগেই বালিরামকে নিয়ে, মানে ওই বাঁদরের নাম দিয়েছিল বালিরাম, হাওয়া হয়ে যাওয়া ছাড়া গুটের গতি রইল না। সোজা গেল হরিদ্বারে। সেখানে তখন কুম্ভ মেলা বসেছিল। দেখতে দেখতে বালিরাম গুটেকে বড় লোক করে দিল। আর তার চেয়েও বড় কথা, ফাগুলালকে পাইয়ে দিল। ততদিনে একটু একটু করে বালিরামকে প্রচুর ট্রেনিং দিয়েছে গুটে। গুটে গাছতলায় বসে থাকে আর বালিরাম মেলা চষে বেড়ায়। গুটের পকেট ফেঁপে ওঠে। মনে মনে নোটের গুরুকে শত শত প্রণাম জানায় গুটে। তিনি তাকে দূর করে না দিলে কি আর সে এত সুখের মুখ দেখতো? বাপের কালে ওরা পড়েছে কেউ এমন জুতো, এমন জামা, এমন পরোটা, মালাই, পেঁড়া এসব খেয়েছে না চোখে দেখেছে? সবচেয়ে বড় কথা, তা না হলে কোথায় পেত ফাগুলাল বাজিকরকে? গুটে আর বালির গুণ দেখে ফাগুই তো প্রথম ওদের ঠাঁই দিয়েছিল। আজ এই দুঃখের দিনে যখন ফাগুলাল আর বালিরাম কেউ নেই, তখন গুটের এই কথাগুলো বড্ড মনে পড়ছে। কিন্তু গোড়ার কথাটা গোড়ায়। সেবারে ওই কুম্ভ মেলায় গায়ে খুব জ্বর এলো। গুরু ঠাকুরও মেলায় এসেছিলেন। তিনি দেখে বলেছিলেন যে, শোন গুটে, ওই ফাগুলালের সঙ্গে যাসনি। যা করেছিস তা করেছিস, এখন দেখতে পাচ্ছিস তো আমার ওষুধে তোর এই মরা বাঁদরটা জ্যান্ত হয়ে উঠেছে। এবার ভালোই ভালোই ওটাকে সঙ্গে নিয়ে আমার লক্ষ্মণ ঝলার বনে চল, তোর ইহকাল পরকালের ব্যবস্থা করে দেব। সেইটেই তো বড় কথা। আর তাছাড়া তোর রান্নার হাতটি বড় ভালো। তোর ভাই ওই নোটের হাতে খেয়ে খেয়ে না শেষটা আমার ধর্মে মতি কমে যায়। কিন্তু যায়নি গুটে। দুর্বুদ্ধি আর কাকে বলে? সেবার যতক্ষণ গায়ে জ্বর ছিল ততক্ষণ যাবেই মনে করেছিল। জ্বরও ছাড়ল অমনি একদিন ভোরে উঠে বাঁদর কাঁধে নিয়ে প্রয়াগের কুম্ভমেলায় ফাগুলাল বাজিলালের কাছে গিয়ে উঠল। এসব ভগবানের লীলা খেলা নয়তো কি? বছর আগেই মাসকাবারে 20টা টাকা ঘরে আনতে পারে না বলে মুনিয়ার বাবা তাকে কি হেনস্থাটাই না করেছিল। আর এখন কত 20 টাকা দিয়ে সে বালিরাম বাঁদরের ফতুয়া কিনে দিয়েছে। অবশ্যই বলা বাহুল্য, ডিউটি দেবার সময় বালিরাম বাঁদরকে দেখে বনের বাঁদর ছাড়া কিচ্ছু মালুম দেয় না। বালিরাম বালিরামকে এখন একবার পেলে মেরে তক্তা বানায় গুটে। এত যত্নে, এত শিক্ষার পর শেষটা একটা গাঁয়ের ছোট মেলায় মুদির পকেটে হাত ঢুকিয়ে ধরা পড়ে গেল। ছি 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 ছি! সেই তো হলো সর্বনাশের শুরু। তখন বোঝেনি গুটে, এখন বুঝছে। মুদির স্যাঙাতরা বাঁদরটাকে পিটিয়ে আধমরা করে আস্তা করে ফেলে দিয়ে গিয়েছিল। আর ফাগুলালও তাদের পেছন পেছন ছিল, এই গুটের স্বচক্ষে দেখা। বালিরামের কাছে যে চোরাই মাল পাওয়া গিয়েছিল
সেগুলো হাতছাড়া হয়ে যাওয়াতে ফাগুলাল রেগে চতুর্ভুজ হয়ে গুটেকে পেয়াদাদের হাতে তুলে দিয়েছিল। গুরু ঠাকুর আর নোটে বাঁদরটাকে তুলে এনে ওষুধ করে সারিয়ে তুলেছিল। গুরু ঠাকুর নিজে জামিন হয়ে হাজত থেকে গুটেকে ছাড়িয়ে এনেছিল। তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মামলা টামলাও হয়নি। এই সবই গুরু ঠাকুরের মহিমা না তো কি? ভগবান যাকে বাঁচান তার সর্বনাশ করবে ওই ফাগু হতভাগার তেমন সাধ্য আছে নাকি? কিন্তু কপাল আর কাকে বলে? সর্বনাশ তো শুধু একবারই আসে না, সমুদ্রের ঢেউয়ের মতো ফিরে ফিরে আসে। শরীরটা সারলো, মনে ফুর্তি এলো, আর লক্ষ্মণ ঝোলার ওই নিরামিষ খেকো আশ্রমে মন টেকে না। মনে হতে লাগলো ফাগুলাল হয়তো যতটা মনে হচ্ছিল ততটা খারাপ নয়। এখানে বালিরাম সারা দিন গাছের ডালে করুণভাবে কিচিরমিচির করে, নেমে এসে চারটি খায়। এভাবে তার ট্রেনিংয়ে মরচে পড়ে যাবে। শেষ পর্যন্ত আবার পালিয়ে ভোরবেলা রওনা দেওয়া ছাড়া উপায় রইল না। কাশিতে তখন মস্ত মেলা বসেছিল। বাঁদর কাঁধে সেইখানে গিয়ে গুটে ফাগুলালের কাছে জুটল। যাদের উপরে একদিন এত খারাপ ব্যবহার করেছিল তাদের ফিরতে দেখে ফাগুলাল বাজিওয়ালার চোখে জল এসেছিল। তার তখন বড়ই দুর্দিন যাচ্ছিল। কাশিতে 500 বাজিকর 500 রকম নতুন খেলা দেখায়। কারো কাকাতুয়া হরিনাম করে, কারো বেজি ব্যঞ্জো বাজায়, এমনি কত কি। একটা হনুমান তো রান্না বান্না করে। কাজেই দর্শকরা ফাগুলালের শ্যাওলা ধরা পুরনো বাজির দিকে ফিরেও দেখছিল না। এমনি সময় গুটে আর বালিরাম ফাগুলালের কাছে ফিরে এলো। সঙ্গে সঙ্গে দিন ফিরে গেল। গুটে গান গায়, বালিরাম নাচে, ফাগুলাল শূন্য থেকে পয়সা নামায়। আর খেলার শেষে বালিরাম তার গোল টুপি ডান হাতে নিয়ে দর্শকদের ভিড়ের মধ্যে পয়সা তোলে আর বাঁ হাতে তাদের পকেট মারে। এমনি নিখুঁত শিক্ষা তার যে পকেট একেবারে ফাঁকা করে না, কিছু রাখে। মানে বেশি হালকা করলে যদি তারা টের পেয়ে যায়। বালিরামের গুণ দেখে গুটে মুগ্ধ হয়। বড় সুখে কিছুদিন কেটেছিল ওদের। সারা দিন খেটে খুঁটে অনেক রাতে মেলার হট্টগোল থেমে এলে নিজের ঝুপড়িতে ফিরে এসে তিনজনের খোরাকির টাকা আলাদা রেখে ফাগুলাল বাকিটা সমান দুভাগ করে দিত। আগের মতো আর ছিল না ফাগুলাল। দুঃখে কষ্টে অনুতাপে তার স্বভাব শুধরে গেছিল, মানে অন্তত তাই মনে হয়েছিল গুটের। রোজগার ভাগ করা দেখে গুটে বলতো, আমার টাকাটা আমার ওই কালো থলিতে ভরে তোমার কাছেই রাখো ওস্তাদ, নিরাপদে থাকবে। যা চোর ছ্যাঁচড়ার উপদ্রব। কথাটা বলে খুব হাসতো দুজনে। বাঁদরটাও যেন মজা পেত। তার বাস্তবিকই সব পাল্টে গেছিল। গুটেকে ফাগু ডাকে ওস্তাদ, বালিকে কলা খাওয়ায়, আর ব্যবসার নাম রেখেছে গুটে অ্যান্ড কং। কে কার জন্যে করে এতখানি? আগে যা হবার তা চুকে বুকে গেছে। গুটের অতীতটাই কি খুব নিখুঁত? মুনিয়ার বাপের বাড়িতে একদিন, থাকবে সেসব কথা। মুনিয়ার নাকি ভালো বিয়ে হয়েছে, 2-3টে খোকা খুকু আছে। সে মুদির দোকান নাকি ফুলে ফেঁপে উঠেছে। গুটের ভাই নোটের সঙ্গে কোথায় গাঁয়ের কার দেখা হয়েছিল তার কাছে শোনা। ভালোই তো। মুনিয়ার ভালো হয়েছে, এর চেয়ে ভালো খবর আর কি বা হতে পারে? তা খুব ভালো ছিল গুটে। নোটের গুরুর আশ্রমে কি এর চেয়ে ভালো থাকতো? কি বিশ্রী খাওয়া রে বাবা লক্ষ্মণ ঝোলার ওই আশ্রমে। আর ফাগুলাল সে হলো গিয়ে সাক্ষাৎ দ্রৌপদী। তাছাড়া মেলার খাবারের আস্বাদই আলাদা। কিসে আর কিসে। আর গুটেও তো আর মন্দ রাঁধে না। গুটে অ্যান্ড কোম্পানির মালিকের অভাব কিসে?
তেমন হলে কাশীর বড় বড় হোটেল গুটেকে লুফে নেবে। গুটে অ্যান্ড কং। এইরকম যাচ্ছিল দিন। আজ মনে পড়ায় কাষ্ঠ হাসল গুটে। সেই গুটে অ্যান্ড কং এখন এই বাদার ধারে ভাঙা কুঁড়েতে জ্বরে ধুঁকছে। কাশীর মেলার শেষে তাকে জ্বরে অচেতন ফেলে রেখে তার সর্বস্ব নিয়ে মায় গুরু ঠাকুরের দেওয়া পেট ব্যথার ওষুধটা পর্যন্ত বাদ না দিয়ে ফাগুলাল কেটে পড়েছে। আর তার কাঁধে চেপে ঠ্যাং দোলাতে দোলাতে বালিরামও দিব্যি চলে গেছে। এদিকে গুরু ঠাকুর তো সেই স্তক গুটেকে ত্যাগ করেছেন। নোটে যে নোটে নিজের ভাই, সেও খবর নেয় না। মুনিয়া হয়তো গুটের মুখটাই ভুলে গেছে। এমনিতেই জ্বরের চোটে গায়ে হাত পায়ে গুটের খুব বেদনা হয়েছিল। এবার তার বুকের মধ্যিখানটাও দুঃখে অনুতাপে মোচড় দিয়ে উঠল। অবশ্য ব্যথাটা ঠিক বুকে নাও হতে পারে, পেটে পথ্যি পড়েনি, ব্যথাটা হয়তো সেখানেই। ভালো ওষুধটা তো হাতিয়ে নিয়ে গেছে, তা বুকে আর পেটে তফাৎটা কি শুনি। মোট কথা, গুটের সমস্ত মনটা অনুতাপে দগ্ধ হতে লাগলো। খালি পেটে জ্বর গায়ে একলা সেই বাদার কিনারার কুঁড়ে ঘরে আকাট অন্ধকার সন্ধ্যায় কাছে একটা লোক কেন, জানোয়ার পর্যন্ত নেই। সে যে কি জ্বালায় জ্বলতে লাগলো গুটে, এমন যেন মুনিয়ার বাপের অবধি না হয়। কি আর বলবো, সেই ছোটবেলা থেকে এখনো অবধি যেখানে যত অন্যায় কাজ করেছিল গুটে, সব জোট বেঁধে মনের ওপর পাপের গন্ধমাদন বানিয়ে ফেলল। তবে তারই মধ্যিখান থেকে একটা কথাই বারবার মনে হতে লাগলো, যে এই ভোগানি তার উচিত সাজা হয়েছে। কম পাপ তো সে করেনি জীবনভর, কত সইবেন ভগবান। এইবার এক মোক্ষম মার দিয়েছেন, ঠিক হয়েছে। যেমন কর্ম তেমনি ফল হয়েছে। হরবখত লোক ঠকিয়ে পয়সা কামানো বেরোচ্ছে এইবার। চট করে মনে পড়ে গেল ছোটবেলায় ঠাকুমার লক্ষ্মীর ঝাঁপি থেকে পয়সা সরিয়ে বাবার ছুতোরের দোকান থেকে ফেলে দেওয়া বল্টু রেখে দিত সেখানে। ঠাকুমার চোখে ছানি, বলতো যে হ্যাঁ রে গুটে, পয়সাটা কেমন মোটা লাগছে কেন দেখ দিকিনি। আর সে বলতো, ও মা, ও যে মহারানীর ডবল পয়সা গো ঠাকুমা, মোটা হবে না। ব্যাস, ঠাকুমা খুশি হয়ে মুগের নাড়ু খেতে দিত। সারা জীবনটাই গুটের একটা পাপের রেলগাড়ি। ভাবতেই ঘেন্নায় গুটের মন ভরে গেল। অর্ধ কুম্ভমেলায় গত বছর গুটে বড় লোক হয়ে গেছিল, মনে আছে। ছি ছি ছি, রেলগাড়ি বোঝাই পাপের টাকা। ছুঁলেও গায়ে পাপ লাগে, জ্বর হয়, পেট কামড়ায়। ছোট ভাই নোটে তো এসব কথা কতবার বলেছে। তার গুরু ঠাকুর তাঁর দরজা ওর জন্য সর্বদা খুলে রেখেছিল। হতে পারে সেখানে অষ্টপ্রহর হরিনাম আর নিরামিষ ভোজন, তা সেই মন্দ কি, নির্দোষ পবিত্র জিনিস, খেলে পুণ্যি হয়। তাছাড়া গুটে সেখানে যখনই জুটেছে রান্নাঘরের ভোল পাল্টে দিয়েছে। মিছি মিছি তো সে এতকাল বাজি করে সাকরেদি করেনি। সেই ভালো, মনে হচ্ছে এবার ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। এবার এই পাপিষ্ঠ শরীরটাকে টেনে সেইখানেই নিয়ে যাবে গুটে। আর এ পাপ জীবন নয়। চাই কি চুলের মধ্যে লুকিয়ে রাখা ফাগুলালের দিদির সেই হারানো সোনার মাকড়িটা বেচে রেল ভাড়া জোগাড় করবে। সাধু সেজে আর বিনি পয়সায় রেল চড়া নয়। এ পাপ জীবন চিরকালের মতো ছেড়ে দেবে। এবার শটাং লক্ষ্মণ ছোলা। দুঃখীদের তো আর ঠাঁই নেই, পাপি তাপিরা অন্য কোথাও আশ্রম পায় না। এমন সময় ঝুপ করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে গুটে সোজা হয়ে বসল। ঝুপড়ির চালের ফুটো দিয়ে বালিরাম নেমে এলো। গুটের কান্না পেল। বালিকে বুকে জড়িয়ে বলল, অভাগাকে তাহলে ফেলে যাসনি বালি, আয়, এ পাপ জীবন আর নয়। চল,
আমরা দুজনে লক্ষ্মণ ঝোলায় ফিরে যাই। পৃথিবীতে অমন জায়গা নেই রে। এই ও কি তোর বগলে কি রে? বালিরাম তখন গুটের সেই পয়সা রাখার কালো থলিটা গুটের পায়ের ওপর রেখে ফিচির ফিচির করে হাসতে লাগলো। কোন ফাঁকে ফাগুলালের কোঁচড় থেকে খুলে এনেছে। এক নিমেষে জ্বর, গা ব্যথা, পেট কামড়ানি, মনের অনুতাপ সব সেরে গেল। গুটে লাফিয়ে উঠল। বাহ বাহ, আরে এতে ফাগু হতভাগার বকরাটাও আছে যে রে। আর আমার কোনো দুঃখ নেই রে বালি, ভগবান এমনি করেই অভাগাদের পায়ে টেনে নেন। এবার গুরু ঠাকুরের কাছে। এমন সময় কানে এলো দূর থেকে পিপিপি ডিমি 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 ডিমি। ও নিশ্চয় নিকুঞ্জ সার্কাস পার্টি দক্ষিণের বড় মেলায় চলেছে। ব্যাস, গুটে লাফিয়ে উঠল। এই চল রে বালি, যদি ওদের গরুর গাড়িতে ঠাঁই দেয়। কতবার শেয়ারে যেতে ডেকেছে, যাইনি। এবার গিয়ে ফাহুলালকে দেখে নেব। ব্যাস, এক নিমেষেই ঝুপড়ি ফাঁকা। গল্পটা এখানেই শেষ। আপনার কিরম লাগলো সেটা বলবেন আশা করি নিচে কমেন্ট বক্সে। আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং ভিডিওটা লাইক করবার কথা। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।